গত ক্লাসে আমরা পড়েছিলাম যে এক্সিপিয়েন্ট হিসেবে আমরা কি কি ব্যবহার করি। এক্সিপিয়েন্টের মানেটা মনে আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সিপিয়েন্ট? Them. Non-drug substance. They are the inner substance which are These are the inner substance which are added to the active ingredients of a drug. yes, মানে the ড্রাগের যে soluble. একটা ড্রাগের যে ডোজেস ফর্মুলেশনটা আমরা বানাই, আইদার ট্যাবলেট অর সিরাপ অর ইনজেক্টেবল সলিউশন, এই জন্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে একটা ইনার সাবস্টেন্স অ্যাড করতে হয়। তার অনেকগুলি পারপাস থাকে, যেমন যদি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা খুব কম হয় তাহলে ডাইলুয়েন্ট হিসেবে ব্যবহার করি, বাইন্ডার হিসেবে। যদি ওরালি প্যালেটেবিলিটি বাড়াতে হয় তাহলে আমরা সুইটেনিং ফ্লেভারিং এজেন্ট ব্যবহার করি। এই নামগুলি পড়বে। আর আমরা দেখেছিলাম যে ডোজেস ফর্মুলেশন অফ ড্রাগ, why there are so many doses formulation। শুধু ট্যাবলেট হলেই কি হতো, কিংবা শুধু সাসপেনশন অর ইনজেক্টেবল ফর্মুলেশন, তাহলে আমরা পেশেন্টের যে বিভিন্ন কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী ড্রাগগুলি ব্যবহার করতে পারতাম না। যেমন রেগুলার ইউজের জন্য একটা ট্যাবলেট বা ক্যাপসুল ইজ সুইটেবল। ইমার্জেন্সি কন্ডিশনের জন্য ইন্ট্রাভেনাস ইনজেকশন দিলে আমি ইফেক্টটা খুব তাড়াতাড়ি পাবো। বাচ্চাদের জন্য যেমন সিরাপ বা সাসপেনশনটা বেশি সুইটেবল। আবার টপিক্যাল কোনো ইনফ্লামেশন, স্কিন বা আই, ইয়ার, নোজের জন্য টপিক্যাল ফর্মুলেশন গুলি বেশি সুইটেবল। আবার ধরো কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, তাকে যদি আমি ইনহেলার দেই, সেটা কি হবে, সরাসরি সাইট অফ অ্যাকশনে যাবে। এই ডোজেস ফর্মুলেশন গুলি এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। যেমন ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ, কিছু ড্রাগ আমি মুখে দিতে পারি না, কারণ আমাদের স্টমাকে যে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা দিয়ে ড্রাগ, যেসব ড্রাগ ব্রেকডাউন হয়ে যায় সেগুলি আমি ওরালি দিতে পারি না। আবার ধরো ইনসুলিন আমি ওরালি দিতে পারি না, কারণ ইট ইজ এ প্রোটিন ইন নেচার হরমোন। সো আমি যদি এটা মুখে দিই, এটা আমাদের প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ডাইজেস্ট হয়ে যাবে। ডাইজেস্ট হয়ে তার অ্যামাইনো অ্যাসিডে ভেঙে অ্যামাইনো অ্যাসিড হিসেবে আবার অ্যাবজর্ব হয়ে যাবে। ইনসুলিনের যে ফাংশন সেটা আমরা পাবো না। সাইট অফ অ্যাকশন অনুযায়ী, যেমন বললাম, আমরা ইনহেলারটা যদি ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টকে ইনহেলার দিলে সেটা সরাসরি লাংসে যে ব্রঙ্কোডাইলেট করবে। অনসেট অফ অ্যাকশন, ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের ইন্টারভেনাস ইনজেকশনটাই বেশি সুইটেবল হবে। আর প্রলঙ্গেশন অফ ইফেক্ট, যেমন ওরাল কন্ট্রাসেপটিভস দিলে তো প্রতিদিন খেতে হলো, ইফেক্টটা মানে 12 ঘন্টা 24 ঘন্টার বেশি হচ্ছে না। কিন্তু আমরা যদি নরপ্ল্যান দিই তাহলে আমরা প্রলং একটা ইফেক্ট পাই। অথবা ইন্ট্রামাসকুলার ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ দিলে অন্তত 3 মাস তার ইফেক্ট আমরা পাই। মাঝে মাঝে অ্যাডভার্স ইফেক্টটা ওভারকাম করার জন্য দেওয়া হয়, তখন ডোজেস ফর্মুলেশনটা চেঞ্জ করে দেওয়া হয়। রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার সময়। কোন স্পেসিফিক রুটের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ জানতে চায়, আর তোমাদেরও জানতে হবে, কারণ তোমরা নিজেরাই তো পেশেন্টের কন্ডিশন অনুযায়ী রুটটা সিলেক্ট করবে। এটা হলো টার্ম ওয়ানে যে জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি। এখানে মোট 8টা আইটেম আছে। আমরা 1 নাম্বারটা পড়েছি ইন্ট্রোডাকশন, সোর্সেস অফ ড্রাগ এন্ড ডোজেস ফর্মুলেশন। এখন আমরা ফার্মাকোকাইনেটিক্সে এসেছি। ফার্মাকোকাইনেটিক্স এর ডেফিনেশন মনে আছে তোমাদের? হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স? What body does to drug? মানে আমরা একটা ড্রাগ সোয়ালো করলাম, ওই ড্রাগটার উপরে আমাদের বডি যেসব ইফেক্ট করবে, ড্রাগটাকে কি করবে, ডিসইন্টিগ্রেশন করবে, ডিসলিউশন করবে, তারপর ড্রাগটা অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয়ে বিভিন্ন টিস্যুতে ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউশন হবে। হ্যাঁ, তারপর কি হবে, মেটাবলিজম, একই সাথে মেটাবলিজম এক্সক্রিশন শুরু হয়ে যাবে। আর ড্রাগটা
ড্রাগটা যে আমাদের বডিতে ইফেক্ট গুলি করবে সেটা ইদার হোক ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, সেগুলি হলো ফার্মাকোডিনামিক্স। তোমরা এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে। জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি হলো এমন একটা টপিক যেটা শুরুতে পড়বে, কিন্তু যখন তোমার ফার্মাকোলজি পুরো পড়া শেষ হয়ে যাবে তখন তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে জেনারেল ফার্মাকোলজি। কারণ প্রতিটা চ্যাপ্টারে এই রুলস গুলি আসবে। এই অ্যাবজর্পশন, তুমি যে চ্যাপ্টারই পড়ো, কার্ডিওভাস্কুলার পড়ো অর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়ো, তখন ওই ড্রাগের যে রিলেটেড ড্রাগ গুলি পড়বে, ওই ড্রাগের অ্যাবজর্পশন গুলি আবার পড়বে, তখন তোমার পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, জেনারেল প্রিন্সিপালস গুলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হলো তোমাদের এই 8টা আইটেম আছে, আমরা একটা একটা করে পড়ি। অ্যাবজর্পশন অফ ড্রাগ, আমরা তো ফিজিওলজিতে অ্যাবজর্পশন পড়েছিলাম, যখন গ্লুকোজ মেটাবলিজম পড়েছি তখন তো গ্লুকোজ কিভাবে অ্যাবজর্ব হয় সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট দিয়ে, কিংবা সোডিয়াম বিভিন্ন মিনারেলস কিভাবে অ্যাবজর্পশন হয়, এটা আমরা পড়েছিলাম। অ্যাবজর্পশনের প্রসেস গুলি বলতে পারবে কি কি আছে? Active process, passive process. There are active process and passive process. Passive means passive diffusion, no need of energy or no need of any transporter. But active process needs energy, which allow the concentration against the concentration gradient অ্যালাউ করে মলিকুল গুলি পাস করতে পারে। নর্মালি দেখা যায় যে প্যাসিভ ডিফিউশনে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাবে, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেটা দুই দিকেই যেতে পারে, কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের এগেনস্টেও যেতে পারে। এটা আমরা পড়বো আজকে, জাস্ট এটা তোমাদের জিজ্ঞেস করলাম কারণ রুটস এর অ্যাডভান্টেজের সময় এটা লাগবে। বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে? ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ ড্রাগ দ্যাট রিচেস দি সিস্টেমিক সার্কুলেশন। এখন এই সহজ করে পড়ে রাখো, পরে আমরা এর ফ্যাক্টর গুলি পড়বো যে কি কি ফ্যাক্টর বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ায়, কি কি ফ্যাক্টর বায়োঅ্যাভেলেবিলিটি কমায়। তোমরা আলাদা একটা নোটবুক বা কপিতে এগুলি লিখে রাখবে এখন, কারণ হয়তো তোমরা এখন বইগুলি টেক্সট বুক গুলি অ্যাক্সেস করতে পারবে না, তাই তোমরা আপাতত লেকচারটা পড়ো, যখন টেক্সট বই আসবে তখন আমি আলাদা আলাদা করে বলে দেবো যে এইটুকু টেক্সট বুক থেকে পড়তে হবে। আপাতত লেকচার গুলি পড়ো, যাতে যখন থার্ড প্রফে ক্লাস শুরু হয়ে যাবে, অফলাইন ক্লাস, এগুলি যাতে তোমরা টার্মগুলির সাথে পরিচিত থাকো। আরেকটা টার্ম আমরা গত ক্লাসে বলেছিলাম যে হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম, এটা কাকে বলে? আমরা যখন একটা ড্রাগ খাই কি হয়, সেটা স্টমাক থেকে আমাদের ইন্টেস্টিনে যায়। আর আমরা জানি যে আমাদের যে গাট লুমেন বা জিআই ট্র্যাক্ট, এখান থেকে একটা পোর্টাল সার্কুলেশন সরাসরি লিভারে যায়। দেখো এখানে কথাটা কি বলেছে, হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম, মানে প্রথমে গেল যে লিভারে, সেটাকেই বলে ফার্স্ট ক্লাস। আমরা জানি যে আমাদের বডিতে মেইন মেটাবলাইজিং অর্গানটা হলো লিভার। এখানে ড্রাগের মেটাবলিজম হয় যাতে ড্রাগটা এক্সক্রিটেড হয়ে যেতে পারে, কিন্তু সেই মেটাবলিজমের আগে ড্রাগটা প্রথমে যে লিভারে যাবে এটাকে বলে ফার্স্ট পাস। একটা ড্রাগ একটা পেশেন্ট সোয়ালো করলো, জিআইটি তে গেল, তারপর পোর্টাল সার্কুলেশন দিয়ে সেটা লিভারে গেল, লিভারে গেলে কিছুটা ড্রাগ মেটাবলিজম হয়ে যাবে, তারপর যে পোর্শনটুকু থাকবে সেটা আমাদের সিস্টেমিক সার্কুলেশন আর জেনারেল সার্কুলেশনে যাবে। তারপর যেটা আনচেঞ্জ ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে যাবে, ওটাই হলো ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি, ফ্র্যাকশন অফ ড্রাগ দ্যাট রিচেস দি সিস্টেমিক সার্কুলেশন। আমাদের এই টার্মটাও লাগবে যে বিভিন্ন রুটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলি ক্লিয়ারলি জানার জন্য। তাহলে এই ফার্স্ট পাস ইফেক্ট
আই হোপ এটা তোমরা বুঝতে পারবে যে ড্রাগটা জিআইটি থেকে যে প্রথমে যে লিভারে গেল পোর্টাল সার্কুলেশন দিয়ে, তারপর সিস্টেমিক সার্কুলেশনে গেল, এই লিভারে যে কিছুটা ড্রাগ মেটাবলিজম হয়ে যায়, ওটাকেই বলে ফার্স্ট পাস ইফেক্ট অর ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন করি, যেসব ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম বেশি হয়ে গেল, লিভারে অনেকখানি মেটাবলিজম হয়ে গেল, ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি আমরা কেমন পাবো? হাই অর লো? লো। লো লো পাবো, ম্যাম। কারণ অনেকখানি ড্রাগ এখানে মেটাবলিজম হয়ে গেলে তখন সিস্টেমিক সার্কুলেশনে কম যাবে। এখন আসো যে আমরা ওরাল রুটে যে ট্যাবলেট অর ক্যাপসুল ব্যবহার করি, আমরা কি কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পেতে পারি? তোমরা এটা একটু নোটবুকে লিখে নাও। ওরাল রুট, ওরাল রুটের অ্যাডভান্টেজ তো খুব সহজ, যে সেলফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ পসিবল। পেশেন্ট নিজে নিজে খেয়ে ফেলতে পারছে। যেসব ক্রনিক ডিজিজ আছে, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন অথবা পেপটিক আলসার ডিজিজ, যে পেশেন্টের প্রতিদিন ড্রাগ খেতে হয়, ওরাল রুটে মোস্ট সুইটেবল একটা রুট। Self administration is possible. It is the safest and most common route, convenient and economical, and does not require maximum sterility. ধরো আমি একটা ইন্ট্রাভেনাস ইনজেকশন দিব, কি করতে হয়? খুব অ্যাসেপ্টিক একটা প্রিকশন নিতে হয়। প্রথমে ভেইনটা কি করতে হয়, হেক্সিসল বা রাব দিয়ে মুছতে হয়। তারপর পেশেন্ট যে দিবে, নার্স বা কোনো স্টাফ, তার হাতে গ্লাভস পরে খুব সাবধানে স্টেরিলিটি মেনটেন করে দিতে হয় ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাসকুলার ড্রাগ গুলি পারেন্টারাল রুটে। কিন্তু ওরাল রুটে এতটা স্টেরিলিটি মেনটেন করার কোনো দরকার হয় না, এই জন্য এটা ডেইলি ইউজের জন্য ওরাল রুটটাই হলো মোস্ট কনভিনিয়েন্ট রুট। আর ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি? অনেকগুলি ডিসঅ্যাডভান্টেজও আছে এর সাথে। লিমিটেড অ্যাবজর্পশন, দেখা যায় যে যেসব ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজমটা বেশি হয়ে গেছে, আমি সেসব ড্রাগের ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটিটা কমে যাবে, রিডিউসেস বায়োঅ্যাভেলেবিলিটি। তুমি কোনো ড্রাগের সাথে যদি তুমি খাবারের সাথে সাথে একটা ড্রাগ খাও, ওই ড্রাগের অ্যাবজর্পশনটা কমে যেতে পারে, কিংবা তুমি দুইটা ড্রাগ একসাথে দিলে, একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাবজর্পশনটাকে কমাতে পারে বা বাড়াতে পারে। এই ড্রাগ ইন্টারাকশনটা একটা আলাদা চ্যাপ্টার আছে, ওটা আমরা পরে পড়বো। So disadvantages গুলি কি কি? There are limited absorption, so bioavailability is variable. Food and other drug may affect the absorption. Hepatic fast pass metabolism reduces the bioavailability. Not suitable for unconscious patient with severe nausea and vomiting. আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন আমরা ডোজেস ফর্মুলেশন করেছিলাম যে সব ড্রাগ আমরা ওরাল ফর্মুলেশন করতে পারি না। যেসব ড্রাগ আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভেঙে যায় অথবা প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ভেঙে। পার্সেন্টেজ হঠাৎ করে এত কমে গেল কেন? মোর দেন 50% কমে গিয়েছে, অনলি 29 প্রেজেন্ট আউট অফ 100 স্টুডেন্ট, 29। বাকিরা কোথায়?
এখন আসো নেক্সট রুট হলো সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল আমরা কাকে বলবো, কোন রুটটাকে? দেখো সাব, সাব মিন্স বিলো, বিলো দি টাং। দেখো পেশেন্ট প্রথমে কি করবে, টাংটা লিফট আপ করবে, উপরে উঠাবে, তারপর সাবলিঙ্গুয়ালি একটা ড্রাগ দিবে, তারপর মুখটা বন্ধ করে ফেলবে। এটাকে বলে সাবলিঙ্গুয়াল রুট। কেন আমরা ওরাল রুট থাকতে সাবলিঙ্গুয়ালি ড্রাগ দিব? নিশ্চয়ই কারণ আছে, নতুবা শুধু শুধু একটা কমন রুট ছাড়া আমরা আনকমন একটা রুটে কেন ড্রাগ দিব? এই অ্যাডভান্টেজ গুলির জন্য সাবলিঙ্গুয়ালি ড্রাগ দেওয়া হয়, যে অনসেট অফ অ্যাকশনটা খুব আমরা র্যাপিড পাবো, র্যাপিড অনসেট অফ অ্যাকশন। আমাদের যে সাবলিঙ্গুয়াল ভেইন আছে, এই ভেইনটা ইট ইজ ডিরেক্টলি ড্রেইনড ইনটু দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা। তোমরা তো অ্যানাটমি পড়েছো, বেশি দিন হয়নি তোমাদের, আই হোপ ভেনাস ড্রেনেজ গুলি মনে আছে। তাহলে আমি একটা ড্রাগ ওরালি দিলে সেটা কি হবে, স্টমাকে যাবে, ইন্টেস্টিনে যাবে, তারপর পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে যাবে, তারপর লিভার থেকে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, একটা লং ওয়ে তার পাস করতে হবে। কিন্তু আমি যদি সাবলিঙ্গুয়ালি একটা ড্রাগ দেই, সেটা সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যাবে। সো সাবলিঙ্গুয়াল রুট বাইপাস দি ফার্স্ট পাস ইফেক্ট অর ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম, এটাকে অ্যাভয়েড করতে পারে সাবলিঙ্গুয়াল রুটটা। এই দুইটা হলো মেইন অ্যাডভান্টেজ অফ সাবলিঙ্গুয়াল রুট, that is it is rapid onset of action and bypass the first pass metabolism. Not destructed by stomach acid, যেহেতু স্টমাকে এটা যাবেই না, সো স্টমাক অ্যাসিড দিয়ে ভাঙার তো প্রশ্নই ওঠে না। Can be speeded off if undesired effect develop. তোমরা হয়তো রিলেটিভসে বা কোনো মুভিতে দেখেছো কিনা, যে হঠাৎ করে বুকে ব্যথা হলে, অ্যানজাইনাল পেইন হলে কি করে, একটা বোতল থেকে ট্যাবলেট বের করে জিভের নিচে দেয়, অথবা জিভের নিচে একটা স্প্রে দেয়, ওটাকে বলে নাইট্রোগ্লিসারিন স্প্রে অর নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট। কেন এটা সাবলিঙ্গুয়ালি দেয়? যাতে র্যাপিড অনসেট অফ অ্যাকশনটা অ্যাভেইল করতে পারে, যে সাবলিঙ্গুয়ালি ড্রাগটা দিলে সেটা সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যেয়ে সুপিরিয়র ভেনা ক্যাভায় যাবে, আর কোনো ফার্স্ট পাস ইফেক্ট হবে না। সাবলিঙ্গুয়াল রুটের যদি একটা এক্সাম্পল জানতে চাই, সেটা হলো নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট। এটা হলো একটা ইমার্জেন্সি রুট হিসেবেও অ্যানজাইনাতে ব্যবহার করা হয়। তোমরা মেডিসিন ওয়ার্ড করেছো? তোমাদের তো লেকচার ক্লাসও হয়েছে তো, সো আই হোপ তোমরা এই অ্যানজাইনা, এমআই, নাইট্রোগ্লিসারিন এই টার্মগুলির সাথে একটু পরিচিত। সাবলিঙ্গুয়াল রুটের ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি? সব ড্রাগ আমরা সাবলিঙ্গুয়াল রুটে দিতে পারি না, অনলি লাইপোফিলিক, হাইলি লাইপোফিলিক ড্রাগ গুলি আমরা দিতে পারি। Limited to certain types of drug, only small doses can be given. ধরো প্রতিদিন একটা পেশেন্ট ওষুধ খাবে, তাকে তো তুমি প্রতিদিন ডেইলি সাবলিঙ্গুয়াল রুটে ড্রাগটা দিতে পারছো না, এটা হলো ইনকনভিনিয়েন্ট ফর ডেইলি ইউজ। Irritation of mucous membrane and excessive salivation may promote swallowing, which cause loss of drug.
অনেক সময় দেখা যায় যে মিউকাস মেমব্রেনে ইরিটেশন হয়, যার কারণে এক্সেসিভ স্যালাইভেশন হয়, পেশেন্ট কি করে সোয়ালো করে ফেলে, ওই স্যালাইভাটা সোয়ালো করে ফেলে, যার কারণে কিছু ড্রাগ ওরালি চলে যায়, স্টমাকে চলে যায়, এই জন্য ওই ড্রাগটুকু লস হয়। এই জন্য পেশেন্ট কমপ্লায়েন্সটা সাবলিঙ্গুয়াল রুটে খুব একটা ভালো না। পেশেন্ট কমপ্লায়েন্স মানে পেশেন্ট ড্রাগটা যে অ্যাডপ্ট করবে সেটা ইজ নট বেটার লাইক ওরাল রুট। ওকে, স্লাইড চেঞ্জ করব? তোমরা যদি কিছু বুঝতে না পারো তাহলে একটু প্রশ্ন করো। স্লাইড কি চেঞ্জ করব? চেঞ্জ করো না। এখন আসো নেক্সট রুট, এগুলি সবই আমরা পড়ছি এন্টারাল রুট, মানে যে ম্যাম রুটে দিয়ে। হ্যাঁ বলো। ফার্স্ট পেজ হেপাটিক মেটাবলিজমটা একটু আরেকবার বলে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমরা জানি যে লিভার ইজ দি মেইন মেটাবলাইজিং অর্গান অফ আওয়ার বডি, মানে লিভারে যে কোনো কিছু মেটাবলিজম হয়। আর ড্রাগের ক্ষেত্রে এই মেটাবলিজমটা বলতে আমরা বুঝি যে আমি একটা ড্রাগ খেলাম, তার যতটুকু ইফেক্ট পাওয়ার আমি পেয়ে গেলাম, তারপর ড্রাগটা লিভারে যে মেটাবলিজম হয়ে এক্সক্রিটেড হয়ে গেল, বডি থেকে এক্সক্রিটেড হয়ে গেল মেটাবলিজমের মাধ্যমে। মেটাবলিজমে আমরা যে ড্রাগটা যে ফর্মে খাই তার থেকে কিছুটা মডিফাই হয়। ধরো লিপিড সলিবল ড্রাগ খেলাম, ওটা ওয়াটার সলিবল হলো, তারপর কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়ে গেল। এটা হলো আমি নর্মালি ড্রাগ মেটাবলিজম বলতে আমি এই মেটাবলিজম বুঝি, যে মেটাবলিজমের কারণে ড্রাগটা ইজিলি এক্সক্রিটেড হয়ে যাবে। কিন্তু এখানে ওয়ার্ডটা কি বলেছি দেখো, হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম, মানে আমার মেটাবলিজমের উদ্দেশ্যে লিভারে যাওয়ার আগে লিভারে প্রথমেই যে কারণে গেল, আমি একটা ড্রাগ সোয়ালো করলাম, এটা জিআইটি তে গেল। আমরা জানি যে জিআই ট্র্যাক্টে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে, এগুলি হলো পোর্টাল সার্কুলেশন, দেখো হেপাটিক পোর্টাল সিস্টেম, জিআইটি থেকে সরাসরি ড্রাগটা লিভারে গেল, এটা হলো ফার্স্ট পাস। এই লিভার থেকে পরে আবার ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে যাবে। এই যে প্রথমে লিভারে গেল ড্রাগটা, এখানে আবার কিছু ড্রাগ মেটাবলিজম হয়ে গেল, তখনও কিন্তু আমি ড্রাগের ইফেক্ট পাইনি, সিস্টেমিক সার্কুলেশনে তো যায়নি। যাওয়ার আগেই যেটুকু মেটাবলিজম হয়ে গেল, মেটাবলিজম হয়ে ড্রাগের কনসেন্ট্রেশনটা কমে গেল, এটাকেই আমি বলছি হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম। ওরালি ড্রাগটা সোয়ালো করলাম, জিআইটি থেকে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে গেল, লিভার থেকে পরে সিস্টেমিক সার্কুলেশনে গেল। এই লিভারে যে প্রথমে গেল, এখানে তো ড্রাগটা মেটাবলিজম হওয়ার কথা না, কারণ আমি তখন ড্রাগের ইফেক্ট পাইনি, কিন্তু তবুও যতটুকু ড্রাগ মেটাবলিজম হয়ে যায়, যার কারণে আমরা ড্রাগের কনসেন্ট্রেশনটা, বায়ো অ্যাভেলেবিলিটিটা কম পাই, এটাকে বলে হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম। ক্লিয়ার হয়েছে? এটা আমরা আরো পড়বো যে কি কি ফ্যাক্টর আছে ফাস্ট পাস মেটাবলিজম বাড়ায় কমায়, ড্রাগের নেচারের কিছু ফ্যাক্টর আছে। জি ম্যাম। এই ফাস্ট পাস মেটাবলিজম হওয়ার কন্ডিশনটা কি, যে ড্রাগটা ওরালি নিব, আমি ইন্টারালি নিব, যে জিআইটি থেকেই ড্রাগটা পোর্টাল সার্কুলেশন হয়ে লিভারে যাবে, তখনও ফাস্ট পাস মেটাবলিজম হবে। কিন্তু আমি যদি ড্রাগটা সাবলিঙ্গুয়ালি নেই, সেটা সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, এই জন্য এই হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজমটা আর হয় না। তখন ওই সিস্টেমিক সার্কুলেশন থেকে ড্রাগটা লিভারে এসে মেটাবলিজম হয়, তারপর এক্সক্রিশন হয়।
ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এখন আসো, নেক্সট রুট ইজ বাক্কাল রুট। বাক্কাল রুট কাকে বলে? যে ড্রাগটা যখন আমি গাম আর ইনার লাইনিং অফ দ্য চিক, আমাদের গালের ইনার লাইনিং আর গামের মাঝখানে রাখবো, তখন এটাকে বাক্কাল অ্যাডমিনিস্ট্রেশন বলে। কখন রাখি? ধরো লোকাল কোনো ইনফেকশন হলো, ফাঙ্গাল ইনফেকশন এই আমাদের ইনার সাইড অফ লিপে অথবা চিকে, তখন আমরা মাঝে মাঝে বাক্কাল ফর্মুলেশনটা ব্যবহার করি। যেমন তোমরা ভিটামিন সি এর ফর্মুলেশনটা দেখেছো না? ভিটামিন সি অথবা অ্যান্টাসিড, এই বাক্কাল ফর্মুলেশনের অ্যাডভান্টেজ হলো ফার্স্ট পাস ইফেক্টটাকে অ্যাভয়েড করে, কারণ ওরাল ক্যাভিটি থেকে এটা, এখান থেকে যে অ্যাবজর্পশন হবে সেটা এই সাবলিঙ্গুয়াল ভেইন, ওরাল ভেইন দিয়ে সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যাবে, লিভারে যাবে না। সো ফার্স্ট পাস ইফেক্ট হবে না। আর দেখো অ্যাবজর্পশনের যে সারফেস, ওটা ওয়াইড একটা সারফেস। এখানে দেখো সুপারফিশিয়াল ভেইন গুলি দেখা যাচ্ছে না, এগুলি দিয়ে সরাসরি অ্যাবজর্পশন হয়ে যাবে। আর ডিসঅ্যাডভান্টেজ হলো যে ড্রাগটা অবশ্যই টেস্টটা ভালো হতে হবে। এই জন্য আমরা পড়েছি যে এক্সিপিয়েন্ট হিসেবে ফ্লেভারিং এজেন্ট, সুইটেনিং এজেন্ট কেন দেই? যাতে ড্রাগটা প্যালাটেবল হয়। নয়তো তো সব পেশেন্ট ড্রাগটা মুখে দিয়েই ফেলে দেবে যদি বিটার টেস্ট হয়। ডিফিকাল্ট টু কিপ ড্রাগ ইন মাউথ ফর লং টাইম, ইনকনভিনিয়েন্ট টু পেশেন্ট। মানে এটা খুব একটা কমন রুট না, বাক্কাল রুটটা খুব একটা কমন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন না। নেক্সট আসি আমরা রেকটাল রুট। রেকটাল রুটে যাওয়ার আগে আমি তোমাদের একটা প্রশ্ন করি, রেকটামের ভেনাস ড্রেনেজটা কি একটু মনে আছে তোমাদের? কয়টা ভেইন থাকে? অ্যানাটমি পড়েছো, বেশি দিন হয়নি কিন্তু। ভেইন থাকে তিনটা, সুপিরিয়র রেকটাল ভেইন, সুপিরিয়র রেকটাল ভেইন, মিডল রেকটাল ভেইন আর ইনফিরিয়র রেকটাল ভেইন। এর মধ্যে যেটা সুপিরিয়র রেকটাল ভেইন, ওটা কোথায় ড্রেন করে বলো তো? সুপিরিয়র রেকটাল ভেইনটা থাকে রেকটামের আপার পার্টে। রেকটামকে আমরা কিভাবে ভাগ করি? আপার 1/3 আর লোয়ার 2/3। আপার 1/3 এ থাকে সুপিরিয়র রেকটাল ভেইন, আর লোয়ার 2/3 এ থাকে মিডল রেকটাল ভেইন আর ইনফিরিয়র রেকটাল ভেইন। এই আপার 1/3 এ যে সুপিরিয়র রেকটাল ভেইনটা থাকে, এটা পোর্টাল সার্কুলেশনে যায়। তার মানে কি, আমরা কি দেখেছিলাম? হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম হয় যে ড্রাগটা পোর্টাল সার্কুলেশনে যাবে। তার মানে আমি যদি একটা সাপোজিটরি দেই, সুপিরিয়র রেকটাল ভেইন দিয়ে যতটুকু ড্রাগ অ্যাবজর্ব হবে সেটা কিন্তু হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম হবে, কিন্তু মিডল রেকটাল ভেইন আর ইনফিরিয়র রেকটাল ভেইন দিয়ে ড্রাগগুলি সরাসরি হাইপোগ্যাস্ট্রিক ভেইন দিয়ে ইনফিরিয়র ভেনা কেভাতে চলে যায়, ওটার পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে যাবে না। সো তখন ফার্স্ট পাস ইফেক্ট হবে না। এই জন্য অ্যাডভান্টেজে বলেছে যে পার্শিয়ালি অ্যাভয়েড ফার্স্ট পাস ইফেক্ট। পরীক্ষার সময় যদি এটার মানে জানতে চায় তখন তোমার এই অ্যানাটমিটা বলতে হবে যে আমরা রেকটামকে ভাগ করি দুই ভাগে, আপার 1/3 and লোয়ার 2/3. Venous drainage of upper 1/3 is superior rectal vein which drains into the portal circulation, but venous drainage of the lower 2/3 is
middle rectal vein and inferior rectal vein which drains into the systemic circulation, মানে inferior vena cava তে চলে যাবে, লিভারে যাবে না, এজন্য ফার্স্ট ইফেক্টও হবে না। So advantages of rectal routes are partially avoidance of first pass effect, not distracted by stomach acid, ideal for patient with vomiting। ধরো একটা পেশেন্টের খুব বমি হচ্ছে, তাকে তুমি অ্যান্টিএমেটিক ড্রাগ দিলে, ওরালি দিলে কি হবে? পেশেন্ট তো ড্রাগটা খাওয়ার সাথে সাথে আবার বমি করে দিবে, ড্রাগটা তো ইফেক্ট করতে পারবে না, এজন্য তখন রেকটাল রুটটাই হলো মোস্ট প্রেফার্ড রুট। আইডিয়াল ফর চিলড্রেন, অনেক সময় দেখা যায় যে স্ট্যাটাস ইপিলেপটিকাস একটা কন্ডিশন আছে, যে বাচ্চাদের ফেব্রাইল কনভালশন বা কোনো কারণে ইপিলেপসির কারণে অনেক কনভালশন হচ্ছে, তাকে অ্যান্টি কনভালসেন্টটা ওরালি তো দেওয়া যাবেই না, তখন প্যারেন্টারালি ইনজেক্টেবল ফর্মুলেশনেও দেওয়া যাচ্ছে না, তখন কি করে ফেব্রাইল কনভালশন বা স্ট্যাটাস ইপিলেপটিকাসের বাচ্চাদেরকে ডায়াজিপামটা কি করে পাররেক্টালি দেয়, হয় সাপোজিটরি ফর্মে দেয় কিংবা ইনজেক্টেবল ফর্মটাই বাটারফ্লাই নিডল দেখেছো তোমরা, ওইটা দিয়ে পাররেক্টালি ইন্ট্রোডিউস করে দেয়, কারণ তখন একটা বাচ্চার এমনিতেই ভেইন অ্যাক্সেস করা যায় না, ইপিলেপসি হলে তো তখন আরো সেটা কঠিন হয়ে যায়, এই জন্য বাচ্চাদের স্ট্যাটাস ইপিলেপটিকাস অর ফেব্রাইল কনভালশনের ক্ষেত্রে রেকটাল রুটটা আমরা প্রেফার করি। আর ডিসঅ্যাডভান্টেজেস গুলি কি কি? যে বায়োঅ্যাভেলেবিলিটি ভ্যারি করে, নট এ ওয়েল অ্যাকসেপ্টেড রুট, সবাই কিন্তু সাপোজিটরি দিতে চায় না, ইভেন দেখবে বাচ্চারাও খুব অনীহা প্রকাশ করে রেকটাল রুটে সাপোজিটরি দিতে। পেশেন্ট মে বি এম্বারাসড, সারফেস অফ অ্যাবজর্পশন ইজ লিমিটেড, অনেক সময় যদি রেকটামে স্টুল থাকে তখন দেখা যায় যে অ্যাবজর্পশনটা হ্যাম্পার্ড হচ্ছে, এই জন্য বায়োঅ্যাভেলেবিলিটিটা ভ্যারিয়েবল। অনেক সময় পেশেন্ট ঠিক মতো সাপোজিটরি ইন্ট্রোডিউস করে না, কিংবা ইন্ট্রোডিউস করে সাথে সাথে সেটা বের হয়ে যায় বা কোনো কারণে লস হয় যদি সাপোজিটরিটা, তখন দেখা যায় যে বায়োঅ্যাভেলেবিলিটিটা ভ্যারি করে। ইনহেলেশনাল রুট, এটা অ্যাডভান্টেজ কি? র্যাপিড অনসেট অফ অ্যাকশন অ্যান্ড ডিরেক্টলি রিচেস দি সাইট অফ অ্যাকশন, মানে আমি লাংসে ইফেক্ট চাচ্ছি, ইনহেলেশন রুটের মাধ্যমে সরাসরি সেটা লাংসে চলে গেল ড্রাগটা, অ্যান্ড ইট ইজ আইডিয়াল ফর গ্যাসেস, যেহেতু সাইট অফ অ্যাকশনে সরাসরি যাচ্ছে, লেস চান্স অফ সিস্টেমিক সাইড ইফেক্টটা কম হবে, অ্যান্ড অ্যাভয়েড ফার্স্ট পাস ইফেক্ট, যেহেতু পোর্টাল সার্কুলেশনে যাচ্ছে না, লিভারে যাচ্ছে না, কোনো ফার্স্ট পাস ইফেক্ট হবে না। তোমরা কি বলতে পারবে এই বাচ্চাটাকে যে ইনহেলার দিচ্ছে এটাকে কি বলে? ইনহেলার এই বাচ্চাটা দেখো সরাসরি নিচ্ছে, কিন্তু ও একটা অ্যাপারেটাসের মাধ্যমে, স্পেশাল অ্যাপারেটাসের মাধ্যমে এই বাচ্চাটাকে দিচ্ছে, এই অ্যাপারেটাসটার নাম বলতে পারবে? তোমরা দেখেছো কখনো? নেবুলাইজেশন। না, এটা নেবুলাইজার না।
এটাকে বলে এয়ার চেম্বার অথবা স্পেসার। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা সরাসরি ইনহেলার ব্যবহার করতে পারে না, ওরা কি করে সোয়ালো করে ফেলে, সোয়ালো করলে সেটা জিআইটি তে চলে যায়। কিন্তু প্রসেসটা হলো এটা, আমরা প্র্যাকটিক্যাল আছে তোমাদের ফার্মাকোলজি, তখন এটা দেখানো হবে। তোমাদের একটা প্রসিডিউর স্টেশনও আছে ইনহেলেশনাল রুটের উপর, যে পেশেন্টকে কি অ্যাডভাইস দিবে, কি কি বলতে হবে। যে প্রথমে এই ইনহেলারটা ভালো করে শেক করতে হবে, তারপর ডিপ একটা ব্রেথ নিয়ে, মানে পেশেন্টকে তো বাংলায় বলতে হবে তোমাদের, লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিবে। তারপর যখন সে এখানে প্রেস করবে, প্রেস করার সাথে সাথেই নিঃশ্বাসটা নিবে, যাতে এটা তার লাংসে যায়। কিন্তু বাচ্চারা কি করবে, বাচ্চাদেরকে তুমি বুঝাতে পারবে পারবে না, ওরা কি করবে, এটা তুমি প্রেস করবে সাথে সাথে ওরা সোয়ালো করে ফেলবে, তখন ড্রাগ লস হবে, সাইট অফ অ্যাকশনে যাবে না। এই জন্য বাচ্চাদের কি করে, এই একটা স্পেসারের সাহায্যে বাচ্চাদের ইনহেলারটা দেওয়া হয়। যখন এই স্পেসারে ড্রাগ গুলি যায়, মলিকুল গুলি অনেকক্ষণ থাকে, তো বাচ্চারা তখন এটা মুখে লাগিয়ে, মাস্কটা মুখে লাগিয়ে নর্মালি রেসপিরেশন নেয়, তখন ড্রাগটা লাংসে যায়। পেশেন্টকে অবশ্যই বলতে হবে যে যখন শ্বাসটা নিবে, নেওয়ার সময় এখানে প্রেস করবে, তারপর কিছুক্ষণ শ্বাসটা বন্ধ করে রাখতে হবে, সোয়ালো করা যাবে না, সোয়ালো করলে ড্রাগ লস হবে, জিআইটি তে চলে যাবে। এটা তোমাদের প্রসিডিউর স্টেশনে আছে, তখন তোমাদের ভালোভাবে এটা দেখানো হবে। সো অ্যাডভান্টেজ গুলি কি কি, র্যাপিড অনসেট, সিস্টেমিক সাইড ইফেক্ট ইজ লেস, ডিরেক্টলি রিচেস দ্য সাইট অফ অ্যাকশন, যেগুলি গ্যাস ফর্মুলেশন ওগুলি সহজে ব্যবহার করা যায়, এন্ড অ্যাভয়েড ফাস্ট পাস ইফেক্ট। ধরো আমরা ইনহেলার হিসেবে সালবিউটামল ব্যবহার করি, বিটা অ্যাগনিস্ট একটা ড্রাগ, যেটা বিটা 2 এর উপর কাজ করে ব্রঙ্কোডাইলেশন করে। কিন্তু সালবিউটামলটা যদি আমরা ওরালি দেই, ট্যাবলেট ফর্মুলেশনে দেই, এটা কি করে, খুব প্যালপিটেশন হয় পেশেন্টের, ট্রেমর হয়, সিস্টেমিক সাইড ইফেক্ট হয় পেশেন্টের, ট্রেমরের কারণে নর্মাল ফাংশন করতে পারে না। এই জন্য বেটার হলো আমি যদি তাকে সালবিউটামলটা ইনহেলেশন রুটের মাধ্যমে দেই, এই সিস্টেমিক সাইড ইফেক্ট গুলি তার কম হবে। ইনহেলেশন রুটের মাধ্যমে আমরা জেনারেল অ্যানেস্থেটিক্স গুলিও দিই, ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া দেখবে যে কি করে, একটা মাস্ক পরায়, মাস্ক পরিয়ে কি দেয়, হ্যালোথেন অথবা নাইট্রাস অক্সাইড ইনহেল করায়, তখন কি হয়, পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ হলো মোস্ট অ্যাডিকটিভ রুট, যেহেতু সরাসরি ব্রেনে যায়, এটা একটা অ্যাডিকটিভ রুট। পেশেন্ট মে হ্যাভ ডিফিকাল্টি ইন ইউজিং ইনহেলার, পেশেন্টরা ইনহেলার ভালোভাবে ব্যবহার করতে পারে না। এই জন্য যখনই পেশেন্ট ইনহেলার প্রেসক্রাইব করবে, অবশ্যই তাকে তুমি নিজে প্রসিডিউরটা দেখিয়ে দিবে, তারপর পেশেন্টকে করতে বলবে, তুমি ডেমনস্ট্রেট করবে, তারপর পেশেন্ট তোমাকে ডেমনস্ট্রেট করবে যে পেশেন্ট পাচ্ছে কিনা। স্পেশাল অ্যাপারেটাস লাগে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে স্পেসারটা লাগে, আর ইনহেলার তো লাগেই। আর এই অ্যাপারেটাস গুলির মেনটেনেন্সও করতে হয়, যেমন ইনহেলারটা প্রতি সপ্তাহে এটা ধুতে হয়, পরিষ্কার করতে হয়, ওটার একটা আলাদা প্রসিডিউর আছে। এই জন্য অবশ্যই যদি একটু কম এডুকেটেড পেশেন্টকে দাও, কিংবা গ্রামের কাউকে একটু কম বুঝে, একটু বয়স্ক পেশেন্ট, তাদেরকে অবশ্যই ভালোভাবে কাউন্সিলিং করে প্রসিডিউরটা দেখিয়ে তারপর ইনহেলারটা প্রেসক্রাইব করবে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আরেকটা আছে যে ইনহেলার কিন্তু একটু এক্সপেন্সিভ হয়। একটা ওরাল ড্রাগ যে সহজে পেশেন্ট নিতে পারবে, ইনহেলার গুলি দেখবে যে একটু এক্সপেন্সিভ হয়। এখন আসো ট্রান্সডার্মাল রুট, এটা আমাদের দেশে খুব একটা কমন রুট না। তোমরা কি কখনো দেখেছো গ্রামে বা কখনো কোনো লোয়ার ক্লাসে মাথা ব্যথার জন্য কি করে, মাথার দুই পাশে একটা প্যাচের মতো লাগিয়ে রাখে, এটা দেখেছো তোমরা কখনো, এরকম প্যাচ, স্টিকারের মতো, ব্যান্ড এইডের মতো?
ওগুলিকে বলে জি ম্যাম। ট্রান্সডার্মাল প্যাচ। হ্যাঁ, কি হয় এই ট্রান্সডার্মাল প্যাচ থেকে এখানে কতগুলি লেয়ারের সাহায্যে ড্রাগ রিজার্ভারের মধ্যে ড্রাগটা দিয়ে দেওয়া হয়। তারপর আমাদের স্কিন থেকে অবশ্যই লাইপোফিলিক ড্রাগ হতে হয়, হাইলি লিপিড সলিউবল ড্রাগ। আমাদের স্কিন দিয়ে যেরকম টপিক্যাল ফর্মুলেশন গুলি ক্রিম অয়েন্টমেন্ট অ্যাবজর্ব হয়, এই প্যাচ থেকেও ড্রাগ গুলি আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যায়। যেহেতু সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যায়, সো ফার্স্ট ইফেক্ট হয় না। এটা একটা পেইনলেস প্রসিডিউর। প্যাচটা দিলে কোনো পেইন হয় না। আইডিয়াল ফর লাইপোফিলিক ড্রাগ and drugs having poor oral bioavailability. ধরো কোনো ড্রাগ ওরালি দিলে সেটার বায়োঅ্যাভেলেবিলিটিটা আমি পাচ্ছি না, স্যাটিসফ্যাক্টরি লেভেলে পাচ্ছি না, তখন আমি সেটা প্যাচ হিসেবে দিয়ে দিতে পারি। ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং পাবো, অ্যাডভার্স ইফেক্ট কম পাবো, কারণ ড্রাগটা স্লোলি রিলিজ হয়ে একটা স্টেডি স্টেট কনসেন্ট্রেশনে থাকবে। ডিসঅ্যাডভান্টেজ হলো ইরিটেশন আর অ্যালার্জি হতে পারে। হেয়ারি সারফেসে দেওয়া যায় না, যেখানে হেয়ার ফলিকল আছে ওখানে দিলে কিন্তু পেইনফুল হয় খুব। ড্রাগস মাস্ট বি হাইলি লাইপোফিলিক। লাইপোফিলিক না হলে, লিপিড সলিউবল না হলে অ্যাবজর্পশন হবে না। ডিলেড ডেলিভারি অফ ড্রাগ টু দ্য সাইট অফ অ্যাকশন। যেহেতু স্লোলি অ্যাবজর্ব হবে তারপর সাইট অফ অ্যাকশনে যাবে, এই প্রসেসটা একটু ডিলেড। অনলি পোটেন্ট ড্রাগ আর ইউজড। পোটেন্ট ড্রাগ, এটা আমরা ডেফিনেশনটা পড়বো পটেন্সি। ধরো একটা ড্রাগ 5 মিলিগ্রামে যে ইফেক্ট করে, আরেকটা ড্রাগ সেম ইফেক্টটা 20 মিলিগ্রামে করে। কোন ড্রাগটা বেশি পটেন্ট? যে ড্রাগটা কম ডোজে ইফেক্টটা করছে, 5 মিলিগ্রামেই যে ইফেক্টটা করছে ওই ড্রাগটাকে আমরা বলবো পটেন্ট ড্রাগ। যে স্মল ডোজে আমি তার ইফেক্টটা পাচ্ছি, এই ধরনের ড্রাগ ব্যবহার করা হয় ট্রান্সডার্মাল প্যাচ হিসেবে। এটা আমাদের দেশে কমনলি ব্যবহার করা হয় না, কিন্তু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলি মনে রাখতে হবে। আসো ইন্টারভেনাস রুট। ইন্টারভেনাস রুটে কি করা হয়, যে ড্রাগটা সরাসরি ভেইনের মধ্যে দিয়ে দেওয়া হয়। সো র্যাপিড অনসেট অফ অ্যাকশন আমরা পাবো, কোনো অ্যাবজর্পশনের দরকার নেই, কোনো ফার্স্ট ইফেক্ট হবে না, লিভারে যাবে না, পোর্টাল সার্কুলেশনে যাবে না, সরাসরি ভেইনে যাবে, সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যাবে। তাই আমরা বায়োঅ্যাভেলেবিলিটি পাবো একদম 100%। আমি ইমার্জেন্সি কন্ডিশনে ব্যবহার করতে পারবো। আইডিয়াল রুট ফর ইমার্জেন্সি সিচুয়েশন, আইডিয়াল ফর লার্জ ভলিউম অফ ড্রাগ। একসাথে অনেকখানি ড্রাগ আমি দিতে পারবো লার্জ ভলিউম, যেটা আমি ইন্ট্রামাসকুলারে দিতে পারবো না, লার্জ ভলিউম অফ ড্রাগ। আইডিয়াল ফর হাই মলিকুলার ওয়েট প্রোটিন অ্যান্ড পেপটাইড ড্রাগ। হাই মলিকুলার ওয়েট ড্রাগ গুলি কি হয়, আমি যদি ওরালি দেই সেটা অ্যাবজর্পশন হয় না যেহেতু হাই মলিকুলার ওয়েট। আর পেপটাইড প্রোটিন ড্রাগ গুলি কি হয়, প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ভেঙে যায়, সো সেগুলি আমরা ওরালি দেই না, প্যারেন্টারাল রুটে দেই। সুইটেবল ফর ইরিটেটিং সাবস্টেন্স অ্যান্ড কমপ্লেক্স মিক্সচার। ইন্ট্রামাসকুলারের সাথে পার্থক্য হলো ইরিটেটিং সাবস্টেন্স গুলি ইন্ট্রামাসকুলারলি আমি দিতে পারি না, ওটা আমি ইন্ট্রাভেনাসলি আমার দিতে হয়। কমপ্লেক্স মিক্সচার গুলি বা কোনো ইরিটেটিং সাবস্টেন্স ওটা আমি ইন্ট্রাভেনাসলি দিই। তাহলে এগুলি হলো ইন্টারভেনাস রুটের অ্যাডভান্টেজেস গুলি। বায়োঅ্যাভেলেবিলিটি 100%, এটা মনে রাখতে হবে। যদি বলে যে একটা বা দুইটা অ্যাডভান্টেজ বলো, অবশ্যই বলতে হবে র্যাপিড অনসেট এন্ড 100% বায়োঅ্যাভেলেবিলিটি। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে এটা একটা পেইনফুল প্রসিডিউর, bolus injection may cause adverse effect, must be slowly injected as a rule। এই কথাটা অবশ্যই মনে রাখবে, তোমরা ওয়ার্ডে গেলে সিস্টারদের বলবে, তোমরা নিজেরাও যদি প্র্যাকটিস করো, এটা হলো একটা রুল যে ইন্ট্রাভেনাস ইনজেকশন অবশ্যই স্লোলি দিতে হবে। নিয়মটা তো হলো 5 to 10 মিনিটস ধরে, কিন্তু
প্র্যাকটিস করা হয় না, কিন্তু এটা হলো রুল, মাস্ট বি ইনজেক্টেড অ্যাজ এ স্লোলি। আর ইন্টারভেনাস রুটে ইনজেকশন দিলে অবশ্যই স্ট্রিক্ট অ্যাসেপটিক মেজার নিতে হবে, ট্রেন্ড পারসন লাগবে। সবাই ইন্টারভেনাস রুটে ইনজেকশন দিতে পারবে না, পেশেন্ট নিজে নিজেও দিতে পারবে না, সেলফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট পসিবল। আনসুইটেবল ফর অয়েলি সাবস্টেন্স, আমরা ইন্টারভেনাস রুটে সাধারণত ওয়াটার সলিউবল এজেন্ট গুলি দিই, আর অয়েলি সাবস্টেন্স গুলি আমরা কি করি, ইন্টারমাসকুলার রুটে দিই। এগুলি হলো ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারভেনাস রুট। আজকে আমরা আরেকটা পড়বো, ইন্টারমাসকুলার রুটটা পড়ে ক্লাসটা শেষ করব। দেখো ইন্টারমাসকুলার রুটের অ্যাডভান্টেজ কি, আগে দেখো ইন্টারমাসকুলার রুটে কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিডলটা সরাসরি ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে মাসেলে যায়। তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে সাবকিউটেনিয়াস ইনজেকশনও দিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে শর্ত হলো নিডলটা এত বড় থাকবে না। তোমরা খেয়াল করবে যে অনেক সময় রিলেটিভরা বাসায় তো অনেক সময় মা বাবা ইনসুলিন দেয়, সিরিঞ্জটা খেয়াল করবে যে তার নিডলটা কিন্তু ছোট, আর যেসব ইনজেকশন দিয়ে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয় তার নিডলটা হয় বড়। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তুমি সোজাসুজি দাও, সেটা সরাসরি আমাদের মাসেলে যাবে। আর কি করতে হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিডলটা ইনসার্ট করে একটু টানতে হয়, দেখতে হয় যে ব্লাড আসে নাকি, ব্লাড আসা মানে সেটা আমাদের ভেইনে পিক করেছে। এটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখানো হবে, সব ইনজেকশন ইনহেলেশন রুট এগুলি প্র্যাকটিক্যালি দেখানো হবে। ইন্ট্রামাসকুলার রুটের অ্যাডভান্টেজ গুলি হলো, ইট ইজ সুইটেবল when volume is moderate. আমরা ইন্ট্রাভেনাসে দেখেছি যে লার্জ ভলিউম অফ ড্রাগ ক্যান বি গিভেন ইন ইন্ট্রাভেনাস রুট, বাট ইন্টারমাসকুলার রুটে দিতে হলে মডারেট ভলিউম হতে হবে। সুইটেবল ফর অয়েলি ভেহিকল and certain irritating substance. Preferable to intravenous if patient must self-administer. Intramuscular injection কিন্তু self administration possible, কিন্তু পেশেন্ট কমপ্লায়েন্স থাকতে হবে আর কি, পেশেন্ট যদি দিতে পারে পসিবল, কিন্তু ইন্টারভেনাস কখনোই পসিবল না। ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে আছে যে এফেক্ট সার্টেন ল্যাব টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এই ডিসঅ্যাডভান্টেজটা মনে রাখতেই হবে। তুমি যদি একটা পেশেন্ট বুকে ব্যথা নিয়ে আসে, তুমি সাসপেক্ট করছো তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তুমি তাকে কোনো প্রকার ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিবে না, কারণ ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিলে মাসল থেকে ক্রিয়েটিনিন কাইনেজ রিলিজ হবে, তখন এমআই এর জন্য যে আমি এনজাইমগুলি টেস্ট করতে দেই সেই রিপোর্টটা এফেক্টেড হবে। ক্যান বি পেইনফুল, ক্যান কজ ইন্ট্রামাসকুলার হেমোরেজ, যেসব পেশেন্টের হিমোফিলিয়া আছে অথবা যেসব পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছে, ওয়ারফেরিন খাচ্ছে, এটা আমরা পরে পড়বো, সেসব পেশেন্টকে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিলে হেমোরেজ হতে পারে। এই জন্য ইমার্জেন্সিতে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিলে অবশ্যই পেশেন্টের হিস্ট্রি নিতে হবে যে সে ওয়ারফেরিন খাচ্ছে নাকি, কিংবা তার বুকে ব্যথার কারণে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া যাবে না। এই জিনিসটা খেয়াল করো, মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, আমি পরের ক্লাসে জিজ্ঞেস করবো। আজকে এই পর্যন্তই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা পুরো লেকচারটা পড়বে, তারপর নেক্সট সানডেতে প্রশ্ন থাকলে আগে আমরা সেটা ডিসকাস করব, তারপর আমরা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিছু বাকি আছে, এটা শেষ করে আমরা নেক্সট টপিকসে যাব। নেক্সট টপিক কি আমাদের, নেক্সট টপিক হলো নেচার অফ ড্রাগ, এটা অল্প একটু পড়া।
আমরা অ্যাবজর্পশন অফ ড্রাগ পড়বো, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শেষ হলো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? ম্যাম ইন্ট্রামাসকুলার যে বলছিলেন ম্যাম এফেক্ট সার্টেন ল্যাব টেস্ট ক্রিয়েটিন যে রিলিজ হয় ম্যাম, এই জিনিসটা একবার হ্যাঁ, বললে ম্যাম ভালো হয়। আমাদের যখন কোনো মাসল ইনজুরি হয়, মাসল থেকে ক্রিয়েটিনিন কাইনেজ রিলিজ হয়। আর আমরা যখন এমআই এর একটা পেশেন্ট আসে তখন তাকে কি করি, এনজাইম টেস্ট করতে দেই না? মনে আছে এনজাইম গুলির নাম? তোমরা হয়তো মেডিসিনে পড়ানো হয়নি। ট্রোপোনিন আই, হ্যাঁ, ট্রোপোনিন আই করা হয়। হ্যাঁ সিকেএমবি, হ্যাঁ, সিকেএমবি। এগুলি কি হয়, এই লেভেলগুলি দেখে কনফার্ম হয় যে পেশেন্টের কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে নাকি। ইনফ্রাকশন মানে কি, হার্টে ইনজুরি হওয়ার কারণে ওই এনজাইমগুলি রিলিজ হয়। তো তুমি যদি কোনো পেশেন্টের ইমার্জেন্সি বুকে ব্যথা নিয়ে আসে, তুমি তাকে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দাও, তখন তার কিছুটা ক্রিয়েটিনিন কাইনেজ রিলিজ হবে, যেহেতু তার ইনজেকশনের কারণে মাসেল ইনজুরি হচ্ছে। তখন তারপরে তুমি তাকে পেশেন্টকে ওই এনজাইম টেস্ট করতে দিলে তুমি রিপোর্টটা মিলাতে পারবে না যে এটা কি ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য ক্রিয়েটিনিন কাইনেজটা বাড়লো, সিকেএমবি বা ট্রোপোনিন, নাকি পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য বাড়লো। তখন ওটা কোরিলেট করার সমস্যা হবে। এজন্য বেটার টু অ্যাভয়েড ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইন কেস অফ চেস্ট পেইন। চেস্ট পেইনের ক্ষেত্রে ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা অ্যাভয়েড করাই ভালো, এটা সব সময় মনে রাখবে। ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিলে ক্রিয়েটিনিন কাইনেজ লেভেলটা বাড়তে পারে, কিছুটা বাড়ে, যেহেতু ইনজুরিটা অল্প হয় কিছুটা বাড়ে। এজন্য তুমি ল্যাব টেস্ট কোরিলেট করতে পারবে না মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সাথে, তাই আমাদের অ্যাভয়েড করতে হবে ইন্ট্রামাসকুলার ইনজেকশন। তোমরা পুরো লেকচারটা পড়বে ভালোভাবে, ইউটিউবে আপলোড করার পর আবার একটু দেখবে, কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবে। আমি নেক্সট সানডেতে আগে প্রশ্নগুলি শুনবো, অ্যান্সার দিব, তারপর আমরা নতুন ক্লাস শুরু করব। তোমাদের একটু আস্তে আস্তে পড়াতে চাচ্ছি, কারণ তোমাদের জন্য এটা নতুন। তোমাদের কি ডিসেম্বরের 3rd উইকে পরীক্ষা দেওয়ার একটা সম্ভাব্য ডেট দিয়েছে? 3rd উইক নাকি 2nd উইক? থার্ড উইক ম্যাম। 3rd উইক। তোমরা তোমাদের সাবজেক্ট পড়ো ফেজ 2 এর, কিন্তু সাথে একটু জাস্ট প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আর ফার্মাকোলজিটা পড়ার জন্য দিনে 24 ঘন্টার মধ্যে অল্প একটু সময় রেখো, কারণ তোমাদের আবার ফেজ 3 তে সময় কমে যেতে পারে।